28 ফেব্রুয়ারি। তারপর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অদৃশ্য কিন্তু গভীর প্রলয়। এটি শুধু একটি ঘটনা নয়, এটি ছিল শক্তির ভারসাম্য বদলে যাওয়ার সূচনা। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কেন এই টার্গেট বেছে নেওয়া হলো, কারা লাভবান হলো, বিশ্বের ভূ রাজনীতিতে এর প্রভাব কি পড়বে এবং সামনে এর ভবিষ্যৎ কি হতে পারে। 28 ফেব্রুয়ারির ঘটনাটা আসলে কি ছিল? ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছিল। এই সময় হঠাৎই বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে খবর আসে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে একটি উচ্চ নির্ভুল হামলা হয়েছে। প্রাথমিক রিপোর্টে বলা হয় এই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এবং নিহত হন। কিন্তু আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখনও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। কেন এমন টার্গেটেড হামলা হলো? বিশ্লেষকদের মতে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। এক, আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্ব। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে তাদের আঞ্চলিক প্রভাব ও প্রক্সি নেটওয়ার্ক বিভিন্ন প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে উত্তেজনা তৈরি করেছিল, যার ফলে উচ্চ পর্যায়ের নেতৃত্ব অনেক সময় কৌশলগত টার্গেট হিসেবে দেখা হয়। 2, পারমাণবিক উত্তেজনা। ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর ধরে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। এই ইস্যু ঘিরে অবিশ্বাস্য ও চাপ ভূরাজনৈতিক হিসাবকে আরও জটিল করে তুলেছে। 3, প্রতিরোধ নীতি। ইরান যেভাবে বিভিন্ন আঞ্চলিক সংঘাতে অবস্থান নিয়েছে, যা অনেক প্রতিপক্ষের দৃষ্টিতে তাদেরকে উচ্চ মূল্যের লক্ষ্য বানাতে পারে, যার ফলে এই টার্গেট করা হয়। কারা লাভবান? 28 ফেব্রুয়ারিতে ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে হামলা করার পর আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন এই ধরনের ঘটনা থেকে মূলত ইসরায়েল এবং আমেরিকা লাভবান হয়। ইসরায়েলের লাভ। ইসরায়েলের নিরাপত্তা নীতির মূল লক্ষ্য হলো আঞ্চলিক হুমকি কমানো। এই হামলা তাদের জন্য সুবিধাজনক হয়েছে, যেমন সামরিক সক্ষমতা কমানো। ইরানের সিরিয়ায় অবস্থানরত সরঞ্জাম বা মিসাইল স্থাপনার লক্ষ্য করলে সম্ভাব্য হুমকি পূর্বেই দুর্বল হয়। রাষ্ট্রীয় নিরাপত্তার বার্তা। এই হামলা ইসরায়েলের নাগরিক ও প্রতিবেশী দেশগুলোর কাছে তাদের সতর্ক ও শক্তিশালী অবস্থান প্রদর্শন করে। আঞ্চলিক প্রভাব বিস্তার। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ইসরায়েলের কৌশলগত অবস্থান দৃঢ় হয়, যা কূটনৈতিক আলোচনায় তাদের পজিশনকে শক্ত করে। যুক্তরাষ্ট্রের লাভ। বিশ্লেষকদের একাংশের মতে এই ধরনের পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্র কিছু কৌশলগত সুবিধা পেয়েছে, যদিও তা সবসময় সরাসরি বা প্রকাশ্য নয়। 1, আঞ্চলিক প্রভাব ধরে রাখা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক উপস্থিতি রয়েছে। উত্তেজনাপূর্ণ পরিবেশ তাদের নিরাপত্তা জোট ও সামরিক ঘাঁটির প্রয়োজনীয়তাকে জোরদার করে, ফলে আঞ্চলিক প্রভাব বজায় রাখা সহজ হয়। 2, মিত্রতার কাঠামো শক্ত করা। ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলোর সাথে প্রতিরক্ষা সহযোগিতা ও অস্ত্র চুক্তি সাধারণত নিরাপত্তা সংকটের সময় আরও দৃঢ় হয়। এতে জোট রাজনীতি আরও সুসংগঠিত হয়। 3, ইরানের প্রভাব সীমিত করা। ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী নীতির একটি অংশ হল ইরানের আঞ্চলিক বিস্তার ও সামরিক প্রভাব সীমাবদ্ধ রাখা। যদি কোনো হামলা ইরান সমর্থিত অবকাঠামো দুর্বল করে, তাহলে তা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যকে সাহায্য করতে পারে। 4, ভূরাজনৈতিক চাপ সৃষ্টি। সংকটময় পরিস্থিতি কখনো কখনো কূটনৈতিক আলোচনায় বাড়তি চাপ তৈরির সুযোগ দেয়, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে। তবে এটা বিশ্লেষকরা দেখছেন এই ধরনের ঘটনায় লাভবানের পাশাপাশি ঝুঁকিও রয়েছে। উত্তেজনা বেড়ে গেলে বৃহৎ সংঘাতে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়, যা সংশ্লিষ্ট সব পক্ষেরই জন্য ব্যয়বহুল হতে পারে। বিশ্ব রাজনীতিতে প্রভাব। এই ঘটনার প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর ঢেউ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। মধ্যপ্রাচ্যে সামরিক সতর্কতা বৃদ্ধি। এ ধরনের টার্গেটেড হামলার পর সাধারণত দেশগুলো তাদের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ায়, কারণ আশঙ্কা থাকে ঘটনাটি বড় সংঘাতে রূপ নিতে পারে। ফলে সীমান্ত, ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলোতে নজরদারি বেড়ে যায়। তেলের বাজারে অস্থিতিশীলতার আশঙ্কা। মধ্যপ্রাচ্যে বিশ্বের অন্যতম বড় জ্বালানি সরবরাহকারী অঞ্চল। যখনই এখানে উত্তেজনা বাড়ে, বিনিয়োগকারীরা সরবরাহ ক্ষেত্রে বিঘ্ন আশঙ্কা করে, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত ওঠানামা শুরু করতে পারে। কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বিবৃতি বিভিন্ন দেশ নিজেদের কৌশলগত অবস্থান স্পষ্ট করতে শুরু করে, যা কখনো কখনো নতুন কূটনৈতিক ব্লক তৈরির দিকেও নিয়ে যেতে পারে।
জোট রাজনীতির নতুন হিসাব। মধ্যপ্রাচ্যে বহু জোট ও প্রতিদ্বন্দ্বিতা একসাথে কাজ করে। একজন প্রভাবশালী নেতার অনুপস্থিতি এই ভারসাম্যকে সাময়িকভাবে নাড়িয়ে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপরে কি হতে চলেছে? বিশ্লেষকদের মতে কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট সামনে এসেছে। 1. ইরানি নেতৃত্ব পুনর্গঠন। যদি শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আসে, তাহলে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নতুনভাবে সাজাতে পারে। নতুন নেতৃত্ব আগে নিতেই চালাবে, নাকি কিছু কৌশলগত পরিবর্তন করবে, সেটা পুরো অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2. আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি। টার্গেটেড হামলার পর অনেক সময় প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ দেখা যায়। যদি উত্তেজনা বাড়তে থাকে, তাহলে প্রক্সি সংঘাত বা সীমিত সামরিক মুখোমুখি অবস্থানের ঝুঁকি বাড়তে পারে, তবে এটি সম্পূর্ণ নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্তের উপর। 3. নতুন কূটনৈতিক আলোচনা। ইতিহাস বলছে, বড় সংঘাত কখনো কখনো নতুন আলোচনার পথও খুলে দেয়। আন্তর্জাতিক মধ্যস্থতা বাড়তে পারে এবং উত্তেজনা কমানোর জন্য পর্দার আড়ালে আলোচনা শুরু হতে পারে। 4. বৈশ্বিক শক্তির অবস্থান বদল। মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় ঘটনা যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া ও চীনের কৌশলকে প্রভাব করে। তাই ভবিষ্যতে বড় শক্তিগুলোর ভূমিকা আরও সক্রিয় বা সতর্ক, এ দুটোর যে কোনোটি হতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময়ই জটিল, আর 18 ফেব্রুয়ারির ঘটনাটি সেই জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, পরবর্তী চালটা কে দিবে?